সারদায় জড়িত, নারদায় জড়িত, কারা বলছে তারা এখন বিজেপির নেতা। তাহলে আমি যদি তৃণমূলের পরিবর্তনই চাইবো, তাহলে আমি সিপিএম কংগ্রেসের জোটকে বাঁচবো, আমি তৃণমূলের বি টিমকে বাঁচবো কেন? যাদের মধ্যে ম্যাক্সিমাম তৃণমূলে যারা অন্যায় করেছে তারা এখন বিজেপিতে আশ্রয় নিয়েছে বাঁচার জন্য ব্যক্তিগত স্বার্থে। তৃণমূলের পরিবর্তন হলে তৃণমূলের বি টিমকে বাঁচবে কেন? মানুষ অন্য কোনো বিকল্প খুঁজবে। আমি এটাই বলতে চাইছি, অর্থাৎ কারা যাচ্ছে এদের নিয়ে আমরা চিন্তিত নই, কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। দেখুন, 2016 নির্বাচনের প্রাক্কালে মমতা ব্যানার্জি বলেছিলেন 294টা সিটে আমিই প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছিলেন। এই লক্ষ্মীরতন শুক্লা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি মন্ত্রী ছিলেন, তিনি বলছেন আমার কাছে কোনো ফাইল আসতো না। অর্থাৎ এই যে 294টার যে কনসেপ্ট, অর্থাৎ একটা জায়গা থেকে সব কন্ট্রোল হবে। একবার ভাবুন, মন্ত্রী আছে, শপথবাক্য পাঠ করেছে, তার লায়াবিলিটি নিচ্ছে, কিন্তু মন্ত্রীর কাছে ফাইল যাচ্ছে না। তাহলে মন্ত্রিসভাটা চালাচ্ছে কে? ওই পিসি ভাইপোর কোম্পানি চালাচ্ছে। দ্বিতীয় যে কথাটা বলছেন, নারদা টেপে যাদেরকে টাকা নিতে দেখা গেছে, তারপরে দলনেত্রী বলেছিল তারা দলের জন্য টাকা নিয়েছে। কাকলি ঘোষ দস্তিদার এভিডেভিট করে বলছে তারা দলের জন্য টাকা নিয়েছে। তো আজকে নারদা টেপের যারা টাকা নিয়েছিলেন, তখন যারা দলে ছিলেন, তারা যদি সেই দলের জন্য টাকা নিয়ে থাকেন, তার দায়িত্ব মমতা ব্যানার্জির। ওই যে 294টা সিটে আমি প্রার্থী, তোলাবাজি যদি হয়ে থাকে, সিন্ডিকেট যদি হয়ে থাকে, তার লাইসেন্স তো মমতা ব্যানার্জি দিয়েছিলেন। এই যে মমতা ব্যানার্জি বলছেন কাটমানি নেওয়া যাবে না, টাকা ফেরত দিয়ে দাও, আরে কাটমানি নেওয়ার সুযোগটা পেল কি করে? কাটমানি যারা নিচ্ছিল, মমতা ব্যানার্জির প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেনি কেন? আজকে কাটমানি যারা নিচ্ছিল, আবাস যোজনা থেকে যারা টাকা নিয়েছে, তারা মমতা ব্যানার্জির সাথে মিটিং কি করে তাদের তো জেলে থাকার কথা। আজকে আমরা প্রার্থী লিস্ট নিয়ে জনগণের কাছে যাব। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ যাদেরকে নির্বাচিত করবে তারা সরকার চালাবে। আমার খুব মজা লাগছে এটা শুনে যে প্রণয়বাবু নারদা যখন বলছেন তখন বারবার করে বলছেন দলনেত্রী টাকা নিয়ে, দলনেত্রীর জন্য টাকা নিয়েছেন, দলের জন্য টাকা নিয়েছেন। পার্থবাবু বলবার সময় বলছেন যদি বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সরাতে গেলে তাহলে বাম কংগ্রেসকে ভোট দেওয়া উচিত। এই ব্যাপারটা বোধহয় পশ্চিমবাংলার মানুষও আস্তে আস্তে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই উত্তরাধিকারটা যেটা বলছেন না, 70-এর দশকের উত্তরাধিকারী, এটা সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতেন যে আমার প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। 70-এর দশকে নিশ্চিতভাবে 70-এর দশকের কংগ্রেসের সঙ্গে যদি সবচাইতে মিল যদি কারোর খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ওই উত্তরাধিকারটা, যেটা সিদ্ধার্থবাবু বলেছিলেন, প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা আমি উল্লেখ করছি। আর এই কংগ্রেস আর আজকের কংগ্রেস দুটোকে যদি গোলাতে যান, আর ওই প্রেক্ষিত এই প্রেক্ষিত মেলাতে যদি যান, তাহলে বোধহয় পার্থবাবুরা ভুল করবেন। আর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে উত্তরাধিকার হচ্ছে আমরা সেই উত্তরাধিকারটা বহন করি যে উত্তরাধিকারের জন্যে পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রের বিকেন্দ্রীকরণটা প্রথম দেখেছিলেন। মানুষের কাছে ক্ষমতা পঞ্চায়েত পুরসভার মাধ্যমে। হ্যাঁ, আপনি বলবেন কোনো একটা বুথে 99% ভোট কেউ পেয়েছে, আপনি বলবেন কোনো একটা পৌরসভায় কিছু করেছে, আরো বলবেন লোকাল কমিটি কিভাবে আমি খালি একটা কথা বলিনি, বললে আমার এটা শেষ হয়ে যাবে, যে বিকেন্দ্রীভূত ক্ষমতা এবং নির্বাচন করা, এই যে মডেল পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, এই মডেলকে অনুসরণ করেই কিন্তু ৭৪তম সংবিধান সংশোধনী কলকাতায় এসে প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি বলেছিলেন বাংলার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির মডেল, সেটা কিন্তু দেশের সরকারকেও এই মডেলকে অ্যাডপ্ট করতে রাস্তা দেখিয়েছে। দেখুন, যে আইনের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বারবার এই ইলেকশনটাকে পিছিয়ে দিচ্ছে, ভারতবর্ষের কোথাও এই আইনে অ্যামেন্ডমেন্ট নেই যে রাজ্য নির্বাচন কমিশন সরকারের সাথে আলোচনা করে বা সরকার বললে তবে নির্বাচন করতে পারবে। এই আইনটাও কিন্তু বামফ্রন্ট সরকার সময় এসেছিল। যে কারণে এই সুযোগটা নিতে পারছে, সেই আইনটা ভারতবর্ষের অন্য রাজ্যে নেই, পশ্চিমবঙ্গে আছে, সেটা বামফ্রন্ট সরকারের সময় চলেছে। জানেন তো, আইন আসে পরে, সংবিধান আসে আগে। সংবিধানের আলোয় আইনকে ব্যাখ্যা করতে হয়, সেই ব্যাখ্যাটা করেই রাজ্য সরকার করতে পারে। আর রাজ্য নির্বাচন কমিশন, আপনি তো জানেন, ওই সরকারের সাথে যে জুড়ে দিয়েছেন সেটা আপনাদের সময় হয়েছিল। কনসালটেশন, রাজ্য সরকারের সঙ্গে কনসালটেশন করতে হবে ডেট ফিক্সেশনে। নির্বাচন কমিশনে ওই জন্য 2015 সালের যে কেসটা হয়েছিল জনস্বার্থ মামলা, অবশ্যই ওইখানে কিন্তু ডিটেইলস আলোচনা হয়েছিল। কনসালটেশন না, এখানে রাজ্য সরকারের অনুমতি লাগবে। ওই জায়গাতেই আটকে আছে, যার জন্য পঞ্চায়েত ইলেকশনে আপনাদের নির্বাচন কমিশন যদি তার সাংবিধানিক কর্তব্য পালন করে, সেখানে আপনাকে যেতেই হবে। পার্থবাবু প্লিজ।
বলুন। মানে আপনার বিরুদ্ধে ক্রমাগত অভিযোগের পর অভিযোগ আসছে এবং আপনারা ক্রমাগত আসলে সংবিধানের মূল সূত্রকে খণ্ডন করছেন, মানুষকে বঞ্চিত করছেন, মানুষকে উপভোক্তা হিসেবে দেখছেন না, তার যা কিছু প্রাপ্য সেটা দিচ্ছেন না। এমনকি যেটা প্রণববাবুরা এক্ষুনি বললেন, এমনকি আসলে এই ব্যক্তিরা নয়, সবটা নেওয়া হচ্ছিল দলের জন্য, সবটা করা হচ্ছিল দলের জন্য এবং সমস্তটা আসলে কেন্দ্রীভূত। আসলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে কিছু বলার নেই, তো মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। এই পিসি ভাইপোর কোম্পানি এসব বলে লাভ নেই। ইন্ডিভিজুয়ালি যারা যারা যদি কেউ করে থাকে তাহলে তার পানিশমেন্ট ভারতবর্ষের আইন অনুযায়ী হবে। আমরা গণতন্ত্রের পক্ষে। আজকে যে ভোটার কার্ড নিয়ে আমরা সবাই ভোট দিতে চাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আজকে যারা স্টুডিওয়ে আছে, এই আন্দোলনটাও মমতা ব্যানার্জির গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আমার বক্তব্য পরিষ্কার, যারা যারা এতদিন অভিযুক্ত ছিল ভাগ অমুক ভাগ, ভাগ অমুক ভাগ, তারাই প্রণয়দাদের মঞ্চ আলোকিত করছে এবং আমাদের দেখে এটা ভালো লাগছে। এবং মানুষকে বলুক না, ওরা মমতা ব্যানার্জির নামে বলুক। আমি দেখতে চাই ওরা মমতা ব্যানার্জির নামে মানুষকে বলে মানুষের ভোট পাক। মানুষ কি বিশ্বাস করে সেটা মানুষ বিধানসভা নির্বাচনে দেখিয়ে দেবে। মানুষ জানে যে স্বাস্থ্যসাথী কার্ডের প্রবক্তা, বিনা পয়সায় রেশনের প্রবক্তা, কন্যাশ্রীর প্রবক্তা, রূপশ্রীর প্রবক্তা, সবুজ সাথী সাইকেলের প্রবক্তা, গরিব মানুষের প্রতিনিধি মমতা ব্যানার্জির সাথেই বাংলার মানুষ আছে কিনা ওটা কাটমানির প্রবক্তা সব আপনাকে দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। মেদিনীপুরের সভা আলোকিত করে রয়েছে, সব দিয়ে দিয়েছি। 750 টাকা বছরে কন্যাশ্রী দিচ্ছে, এসএসসি নিয়োগ করছেন না, সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না, একজনকে 3-4টে টিউটর দিতে হচ্ছে, মাস গেলে 2000-2500 টাকা দিতে হচ্ছে। তাহলে এই কন্যাশ্রী প্রকল্পের কি লাভ হলো পশ্চিমবঙ্গ? একটাই দুঃখ, বরঞ্চ এসএসসি নিয়োগ করে স্কুলগুলোতে পড়াশোনা করুন। আপনার কন্যাশ্রী দরকার নেই, বছরে 750 টাকা না দিয়ে যাতে বাড়ি থেকে টিউটর দিতে না হয়। আপনারা আগে লোক জড়ো করে ভিড় করতেন, আর আপনি কিংবা সায়ন্তন বোস কিংবা জয়প্রকাশ দা নেতা হতো। এখন আপনারা ভিড় করছেন, ওই কাটমানি অভিযুক্ত নেতারা ওই ভিড়ে বক্তৃতা করে নেতা হচ্ছে, আর সায়ন্তন দা, জয়প্রকাশ দা ক্রমশ ছবি হয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে। 2020-এর লোকসভা নির্বাচনে আপনারা 18টা সিট জিতেছিলেন, ছবি হয়ে যাচ্ছেন। কিছু কাটমানি, কিছু দুর্নীতি, সব বললাম তো, সমস্ত কিছু এরা আলোকিত করে বক্তৃতা করছেন। খারাপ লাগছে প্রণয়দা, খারাপ লাগছে। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি আমাদের এনেছিলেন বলে আমরা বামফ্রন্টকে সরাতে পেরেছিলাম। আপনারা এই মুখগুলোকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না, বাংলার মানুষ এটা মানবে। আবার শুভেন্দু অধিকারী বলেছেন পার্থদা যে বিজেপি ছিল বলে আপনারা বামফ্রন্টকে সরাতে পেরেছিলেন। তাহলে শুভেন্দু অধিকারী সেটা ঠিক বলেছেন নাকি? উনি বলেছেন বিজেপি ছিল বলে বামফ্রন্টকে সরাতে পেরেছিলেন, মানে বিজেপি আর তৃণমূল একসাথে করছিল আমাদের। আরে হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি তো শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো একটাই কারণে, কারণ আমরা ছোটবেলায় গল্প শুনতাম কোনো খুনি খুন করলে সে একটা ক্লু রেখে যায়। ওই যে বক্তৃতা করতে করতে হঠাৎ বলে দিল না, সিদ্ধার্থনাথ সিংয়ের সাথে আমি 2014 সালে অমিত শাহকে প্রণাম করে এসেছি, ওটা প্রমাণ করে দিয়েছে যে বেইমানিটা, বিশ্বাসঘাতকতাটা 2014 থেকে শুরু করেছিলেন। যেটা আপনাদের কাছে খবর ছিল না, আপনাদের কাছে খবর ছিল না, তাহলে 16 সালে আবার প্রার্থী হলেন, মন্ত্রী সিরাজদুল্লাহ পলাশির, না 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 লুকি, সিরাজদুল্লাহ মির্জাফরকে চিনতে পারিনি বলে পলাশির প্রান্তরে পরাজিত হয়েছিল। আমাদের সৌভাগ্য আমরা পুরো ভোটের আলোচনা করতে গেছিলাম যে আসলে এই রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের গণতন্ত্রের পরিস্থিতি, তার অঙ্গনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বুঝবার চেষ্টা করছিলাম, এবং বুঝতে গিয়ে এসে গেল ফাইনালি যেটা আসলে রাজনৈতিক বাতাবরণের মধ্যে ক্রমাগত ভেসে বেড়াচ্ছে এই বিশ্বাসঘাতকদের কথা এবং সম্ভাব্য বিশ্বাসঘাতকদের কথা। এসব নিয়েই এখন জমজমাট
এই পরিস্থিতি, সরগরম রাজনৈতিক আবহাওয়া। কারণ এখন দলবদলের সময়, এখন শিবির পরিবর্তনের সময়, এখন বেসুরো গাওয়ার সময়। এই সময়ে গণতন্ত্রের নানান রকম নিয়ম কিন্তু হয়তো আমরা দেখব লঙ্ঘিত হতে দেখবো, যদি দেখাতেও থাকবো। সব সময় সব খবর সবার আগে আপনাদের কাছে নিয়ে আসবো আমরা জি 24 ঘন্টা।